নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের অনুষ্ঠানে মূলত সেই বিষয়ই হবে যে প্ল্যানেটারি পজিশন ইমিডিয়েট কী অবস্থায় আছে এবং তার ইম্প্যাক্ট, তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড ঘটনা যেগুলো আগামী 2-3 দিনে ঘটবে সেই রিলেটেড একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করব। আপনাদের বিগত অনুষ্ঠানগুলোতে আমি বারবার বলেছি যে অন্তত জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত কোনো ট্রেডিশনাল কোনো খুব গুরুগম্ভীর বিষয় আলোচনা করার ইচ্ছে আমার নেই। যদি কোনো বিশেষ কোনো কারোর কাছ থেকে কোনো আলাদা রকম কোনো প্রপোজাল না আসে, আর সেটা যদি বর্তমান সময়ের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক না হয়, তাহলে সেই বিষয়ে আলোচনা এখন করব না। এখন মূলত প্ল্যানেটারি পজিশন নিয়ে বলবো, কারণ এত র্যাপিড প্ল্যানেট পজিশন এখন শিফট হচ্ছে অন্তত জুলাই মাসের এন্ড অগস্টের 7 তারিখ পর্যন্ত। তো যার পরিপ্রেক্ষিতে অনেকগুলো বিষয় বলার আছে। যদিও আমি ট্রেডিশনাল আলোচনা কিছু করব, যখন রুম শিফট করবে সেই নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে যেটা নিয়ে মুখ্যত বলবো প্ল্যানেট পজিশন নিয়ে। প্রথম যে সম্পর্কে প্রশ্ন এসছে, আজকে আমি অনুষ্ঠান রেকর্ড করছি সন্ধেবেলা, তো প্রচুর প্রশ্ন এসছে আগামীকাল গ্রহণ নিয়ে। লিউনার এক্লিপস আছে, চন্দ্রগ্রহণ আছে আগামীকাল, তো সেই রিলেটেড প্রশ্ন এসছে। দেখুন, গ্রহণ যখনই হয় তখন তো পরপর দুটো গ্রহণ হবেই, একটা সূর্যগ্রহণ একটা চন্দ্রগ্রহণ। কিন্তু এবার একটুখানি একদম ডিগ্রিটা, মানে চন্দ্র এবং রবি অ্যাকচুয়ালি যে ডিগ্রিতে থাকে, মানে ডিগ্রি মানে যে প্লেনে থাকে, সেই দুটো প্লেন এত কাছাকাছি জায়গায় রয়েছে যে দুটো লিউনার এক্লিপসের মধ্যে একটা সোলার এক্লিপস পড়ছে। তার মানে সোলার এক্লিপসটাকে কিন্তু সেন্টার ধরবেন, সেন্টার যদি ধরা যায় তাহলে দুদিকেই দুটো লিউনার এক্লিপস পড়ে যাচ্ছে। এরকম কিন্তু খুব কম পড়ে, অনেক সময় মানে খণ্ডগ্রাস বা বলয়গ্রাস হয়, কিন্তু যেহেতু পূর্ণ গ্রহণ আছে, সেহেতু পূর্ণ গ্রহণ থাকার জন্য কিছু তার মেরিটস ডিমেরিটস বলতে পারেন আছে। আমি নর্মালি এখানে কোনো আধ্যাত্মিক আলোচনা আমি করি না। অ্যাকচুয়ালি যারা আলোচনা শোনেন তারা হয়তো অনেকেই এই বিষয়টা পছন্দ করেন না, আমিও বলতে চাই না সেই রিলেটেড। দেখুন, প্ল্যানেটারি পজিশনে গ্রহণের অন্তত শাস্ত্রে কারোর যদি গ্রহণের দিন না হয়েছে, তো সেটা নিয়ে খুব একটা বাড়াবাড়ি রকম কিছু বলা হয়নি। জন্ম হলেও সেটাও যে সবসময় খুব মারাত্মক রকম অ্যাভারেশন তৈরি করবে সেরকমও কিছু নয়। গ্রহণ একটা মানে সিলেস্টেরিয়াল ফেনোমেনন, সেটা কিছু নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে। 5 ডিগ্রির ডিফারেন্স আছে দুটো তলের মধ্যে, অর্থাৎ দুটো যে প্লেনের ওপর রয়েছে, এটা তো সবটাই মহাশূন্য ভাবে আমরা সব কিছুই ধরে নিয়েছি। তো 5 ডিগ্রি ডিফারেন্সটা কমে বাড়ে যখন যখন 1 ডিগ্রিতে চলে আসে, তখন গ্রহণ হয়। না হলে প্রত্যেক পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ বা প্রত্যেক অমাবস্যাতেই সূর্যগ্রহণ হতে পারত। সেটা খণ্ড বা বলয় যে কোনো হতে পারে, কিন্তু হতে পারত, কার্যত সেটা হয় না। তো ফ্যাক্ট হচ্ছে গ্রহণের সময় কী এফেক্ট হতে পারে সেই নিয়ে প্রশ্ন এসছে। তো দেখুন, অনুরাধা নক্ষত্রে চন্দ্র থাকবে। অনুরাধা নক্ষত্রে অলরেডি চন্দ্র ঢুকে গেছে। তুলা রাশির একটা অদ্ভুত ব্যাপার আছে, তুলা রাশিতে রাহুর 4টে চরণ এবং বৃহস্পতির 3টে চরণ আছে। আর বৃহস্পতির একটা চরণ আছে আমাদের বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশিতে চন্দ্র এখন বেরিয়ে গেছে, চন্দ্র অলরেডি অনুরাধা নক্ষত্রে ঢুকে গেছে। তো গ্রহণকে বলা যায় অফিসিয়ালি শুরু হয়ে গেছে, যদি অফিসিয়ালি বলেন, কিন্তু অ্যাকচুয়ালি যে টাইমটা মেজার করেছে সেটা কিন্তু আগামীকাল রাত্রিবেলা, যেটা অ্যাকিউট গ্রহণের সময় বলছে, সেটা কিন্তু আগামীকাল আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাট এইটুকু আপনাদের বলতে পারি, আগামীকালের যে টাইমটা দিয়েছে সেটা আপনাদের একটু বলে দিই, জাস্ট একদম এক্স্যাক্ট টাইম। মোটামুটি রাত্রি 11টা প্রায় ধরুন 12 মিনিটের পর থেকে শুরু হবে। আমি পঞ্জিকা দেখে বলছি, 11টা 12 মিনিট থেকে শুরু হবে, এবং এটা কালকে 5 তারিখ যেহেতু থাকবে 11টা 12, এবং থাকবে 6 তারিখ মাঝরাত পর্যন্ত, এই 2:31 পর্যন্ত চলবে। এই টাইমের মধ্যে অ্যাকচুয়াল আমাদের পূর্ণ চন্দ্রগ্রহণ এখান থেকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে দৃশ্য হবে, যদি আকাশ পরিষ্কার থাকে। তো এই হচ্ছে সিচুয়েশান। তো এই গ্রহণ, দেখুন, শনির নক্ষত্রে যখন চন্দ্র থেকে গ্রহণ হবে, একটা জিনিস মনে রাখবেন,
তখন জলের প্রকোপ, বৃশ্চিক রাশির মধ্যে জলের প্রবণতা আছে। অনেকবার আপনাদের আলোচনায় বলেছি যে বৃশ্চিক রাশির মধ্যে জলকারক প্রবৃত্তি আছে, কিন্তু গরম আছে, তার সাথে একটা থকথকে ব্যাপার আছে। মানে বৃশ্চিকের মধ্যে গোপনীয়তা আছে। কালপুরুষের 8 নম্বর ঘর, তো এই ঘরে যেহেতু চন্দ্র থেকে উল্টো দিকে রবি আছে, তো অবভিয়াসলি গ্রহণ হবে। অনুরাধা নক্ষত্রে গ্রহণ থাকার সময় জলের ওপরে, গ্রহণের সময় এমনি জল ফুলে ওঠে, খুব কমন ব্যাপার। চন্দ্রের আকর্ষণ থাকে পৃথিবীর ওপরে। অনেকবার বলেছি যে আমাদের শরীরের, যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না তাদের বলবেন যে আমাদের শরীরের অন্তত 70 থেকে 75 জল, প্রোটোপ্লাজমে 90% জল। জলের ভারসাম্য ঘটে, এই জন্য বয়স্ক লোকেদের দেখবেন গা হাত পা ব্যথা হয়, বিভিন্ন রকম শারীরিক বাতজ বেদনা দেয়, সেটা সিম্পলি জলের ভারসাম্য অদল বদলের জন্য। অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চাদেরও হয়, অন্যান্য প্রাণীরও হয়, উদ্ভিদেরও হয়, তারা প্রকাশ করতে পারে না। বা বাচ্চাদের বা একদম যারা ইয়াং তাদের ক্ষেত্রে শারীরিক স্ট্যামিনাটা অনেক বেশি থাকে, চন্দ্র খুব ফিবল এফেক্ট দেয়। তো তার ফলে খুব বড় রকম একটা ধরুন যদি এফেক্ট বুঝতে হয় তাহলে শরীরকে একটু নুব্জ হতে হয়, সেই জন্য একটু বয়স হলে সেটা বোঝা যায়। তো গ্রহণের দিন এটা স্বাভাবিক ব্যাপার, গ্রহণ বলে নয়, যে কোনো অমাবস্যা পূর্ণিমার দিন এটা স্বাভাবিক ব্যাপার, জল ফুলে ওঠে। কিন্তু যেহেতু অনুরাধা নক্ষত্রে থাকবে, বারবার বলছি অনুরাধা নক্ষত্র, শনির যে 3টে নক্ষত্র আছে, 3টে নক্ষত্রই জলের ঘরের মধ্যে আছে। 3টে নক্ষত্রই, একটা মীন রাশিতে রয়েছে, একটা বৃশ্চিক রাশিতে রয়েছে, একটা কর্কট রাশিতে রয়েছে, 3টেই জলের ঘরে রয়েছে। তো ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ওয়াটার। শনি নিজেও এখন জলের ঘরকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এবং সপ্তম সোজা দৃষ্টি, সপ্তম দৃষ্টি। বৃহস্পতিও আছে, তার ফলে জল একটু বেশি মাত্রায় ফুলে ওঠা বা একটু বেশি জোয়ার ঢুকে যাওয়া, জল ঘটিত সমস্যা তৈরি হওয়া, বা কোস্টাল এরিয়ায় একটু বেশি জল ঢুকে আসা। আমাকে প্রশ্ন করেছে যে এরকম সুনামি হতে পারে, এরকম কিছু কি? আমি বলেছি যে এই সময়টায় প্রবাবিলিটি সব কিছু আছে, সব কিছুর প্রবাবিলিটি আছে। এবছর ন্যাচারাল ডিজাস্টারের প্রবাবিলিটি প্রচুর আছে, এবং তার মধ্যে ভূমিকম্প এবং জল মাটিতে চলে আসা এর প্রবণতা তো বেশি আছে। সেটা আমি অলরেডি বেশ কয়েকটা প্রোগ্রাম আগে বলেছি, আপনারাও জানেন অনেকে। তো তার প্রবণতা একটা থেকে যাচ্ছে, আগামীকাল কিন্তু তার প্রবণতা থাকছে, কারণ প্রচণ্ড অ্যাট্রাকশন থাকবে চাঁদের। এবং স্যাটার্ন যেহেতু এখন বকরি রয়েছে, অনেকবার বলেছি বকরি যখন গ্রহ থাকে, পৃথিবীর সাপেক্ষে কোনো গ্রহ যখন বকরি থাকে, তখন সেই গ্রহের অবস্থান পৃথিবীর কাছাকাছি থাকে। পৃথিবীর কাছাকাছি মানে শনি তো তার কক্ষপথ ছেড়ে পৃথিবীর সামনে চলে আসবে না, তার কক্ষপথের মধ্যে যতটা নিয়ারার ডিস্টেন্স আর কি মেনটেন করা যায় সেই হিসাবে আছে। ফলে শনিরও একটা তীব্র আকর্ষণ রয়েছে পৃথিবীর উপরে, তার ফলে জল একটু বেশি পরিমাণে ফুলে উঠবে। যারা বিভিন্ন স্পন্ডেলাইটিস, আর্থারাইটিস জাতীয় প্রবলেম আছে, তাদের ব্যথা বেদনা বাড়বে, এবং সেটা কিন্তু নবমী থেকেই শুরু হয়। অ্যাকচুয়ালি সপ্তমী থেকেই চন্দ্র বলি হয়, অফিসিয়ালি বইতে দেখবেন দশমী থেকে বলা আছে, দশমী থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত, অনেক বইতে চতুর্থী পর্যন্ত বলা আছে, কিন্তু চন্দ্র সপ্তমী থেকেই বলি হয়। অ্যাকচুয়ালি চন্দ্র সবসময় বলি থাকে। চন্দ্রকে যখন আমরা দেখা যায় না, তখন একটা আমাদের মনে হয় যে চন্দ্র বোধহয় দুর্বল আছে। অ্যাকচুয়ালি অমাবস্যা পূর্ণিমা বলে কিছু নয়, অমাবস্যার দিন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, সেই জন্য চাঁদকে দেখা যায় না, কিন্তু চাঁদ কিন্তু পূর্ণরূপে আছে। অমাবস্যার সময় চন্দ্র যথেষ্ট বলি থাকে, যথেষ্ট আকর্ষণ থাকে, কিন্তু পৃথিবীর অপর পাশে থাকে, অর্থাৎ সূর্য এবং চাঁদের মধ্যেখানে পৃথিবী থাকে সেক্ষেত্রে, তার ফলে অমাবস্যা হয়। আর পূর্ণিমার দিন ঠিক উল্টো থাকে। তো অ্যাকচুয়ালি এটাতে মুখ্যত এই দুটো অংশেই আঘাত হানবে। এবং পৃথিবী যেহেতু পৃথিবীর একদম মাটির যে, মানে আমাদের যদি একদম কোর এরিয়ায় যান, পৃথিবীর একদম কোর এরিয়া, সেখানে তো এখনও লার্ভা বা ম্যাগমাগুলো রয়েছে। যখনই দেখেন যে কোনো রকম ভলক্যানিক এরাপশন হচ্ছে বা কিছু হচ্ছে, প্রচুর পরিমাণে ম্যাগমা, মানে একদম গলিত পদার্থ এবং হাই, মানে অত্যন্ত বেশি উষ্ণতার, সেটা বেরিয়ে আসে। তো পৃথিবীর এই যে আমরা যার উপর রয়েছি প্লেটগুলো, তার উপর ভেসে বেড়াচ্ছে, ফলে তারও কিন্তু সামান্য ডিসপ্লেসমেন্ট হওয়ার একটা প্রবাবিলিটি আছে। কিন্তু সেটা এমন মারাত্মক রকম কিছু নয়, কারণ বারবার বলেছি যে বৃহস্পতি কিন্তু উল্টো দিকে গতি নিয়ে নিয়েছে। 6 তারিখ আমি একটা টাইম বলেছিলাম যে 6 তারিখের পর থেকে এই সিচুয়েশনটা অনেকটা
মানে সামলে আসবে, কারণ 6 তারিখের পর থেকে মোটামুটি 2 ডিগ্রির নিচে নেমে যাবে জুপিটার, 6 বা 7 তারিখ থেকে সম্ভবত, সেরকমই একটা ক্যালকুলেট করে বলা ছিল। তো সেই হিসাবে যেহেতু ডাউনওয়ার্ড মোশন আছে এবং মোশনটা বৃহস্পতির মূল ত্রিকোণের দিকে আছে, নিজের ঘরের দিকে আছে, তার ফলে খুব বড় রকম ডিজাস্টার বা বড় রকম কিছু হওয়ার থেকে জুপিটার সেভ করে দেবে, সেভিয়ার হয়ে যাবে জুপিটারের ক্ষেত্রে। হ্যাঁ, খুব বড় রকম এফেক্ট, মানে মোশনটা নিয়ে নিয়েছে কিছুদিন আগে হলো। এবং অদ্ভুত দেখবেন যে আমাদের এখানে যখন ঝড় হলো, আমফান যখন ঝড় হলো, সেটাও কিন্তু ত্রয়োদশের দিন হয়েছিল। এবং মুম্বাইতে যে ঝড় হলো সেটাও কিন্তু ঠিক তার 14.5 দিন পরে ত্রয়োদশীর দিনই হলো। এটা যদি মানে পূর্ণিমা ও অমাবস্যার দিন হতো তাহলে কিন্তু এর প্রকোপ বেশি হতো। এটাই কিন্তু ইন্ডিকেশন যে ঈশ্বর সামহাউ সেভ করার চেষ্টা করছে আমাদের, এবং যেটা উনি সবসময় করে থাকেন, তো সেই কাজটা উনি নিঃশব্দে করে যাচ্ছেন। নাম্বার 2 আপনাদের বলি, বুধ এবং রাহু। বুধ এখন আছে প্রায় 14 ডিগ্রির কাছাকাছি, 13 ডিগ্রি 53 মিনিটে আছে, এবং রাহু রয়েছে 5 ডিগ্রি 51 মিনিটে। দুজনের যদিও নক্ষত্র শিপমেন্ট হয়ে গেছে, কিন্তু তবুও বলবো বুধ এবং রাহু কিন্তু, বুধ এখন স্লো হয়ে গেছে, 1 ডিগ্রির মতন ভেলোসিটিতে চলে এসছে, তারও কিছুটা কমে যাবে আরও কয়েকদিনের মধ্যে। তো বুধ কিন্তু ইজ ভেরি মাচ বিং অ্যাফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ রাহু। যতক্ষণ ভেলোসিটিটা একটু বেশি ছিল ঠিক ছিল, 15 ডিগ্রির পর থেকে ফুলি এফেক্টেড হবে। দেখুন, অনেক সময় বিরুদ্ধ মত অনেক সময় পোষণ করতে পারেন, কারণ আমি বলেছি যে 6-7 ডিগ্রির মধ্যে আসলে ফুল অ্যাম্বিয়েন্সে আসে। কোনো গ্রহ যখন একে অপরের বিপরীতে যাত্রা করে, কোনো গ্রহ রবি ব্যতিরেকে, চন্দ্র ব্যতিরেকে একে অপরের বিপরীতে যাত্রা করে, তখন সেই যাত্রাপথের অ্যাম্বিয়েন্সটা অনেকটা বেশি থাকে। কারণ রাহু যে পথটা, বুধ যে পথটা যাচ্ছে এখন, সেটা রাহু কিছুদিন আগেই সেই জায়গাটা ক্রস করে এসছে, তো অলরেডি কন্টামিনেটেড করে এসছে। রাহু কিন্তু যদিও একটি ছায়া গ্রহ, একটা সিউডো প্ল্যানেট, অ্যাকচুয়ালি তো তার কোনো প্রেজেন্স নেই, কেউ দেখাতে পারবে না, ভার্চুয়ালি প্রেজেন্স আছে তার। তো রাহু যখন যে পথটা দিয়ে এসছে, এমন না যে রাহু চলে যাওয়া মাত্র কন্টামিনেশনটা চলে যায়। রাহু ইজ এ ভেরি মানে ডেমনিশ ক্যারেক্টার, ওর প্রভাব লেগেসি ওয়ার্ক অনেক দিন ধরে থাকে। রাহু বেশি দিন হয়নি ওই পথটা দিয়ে গেছে, 3-4 মাস আগেই ওইখান থেকে পাস করেছে। তো বুধ সেই কন্টামিনেটেড জায়গাটা দিয়ে এখন যাচ্ছে এবং স্লো হতে হতে যাচ্ছে, ফলে অতিরিক্ত মাত্রায় মানে ফ্যাক্টরটা কী হচ্ছে, বুধের যে গতি 2 মিনিটের ওপর নর্মাল গতি, 2 ডিগ্রির ওপরে নর্মাল গতি, তার থেকে গতিটা অর্ধেক হয়ে গেছে। তার ফলে যে বিষাক্ত পথটা, সেই পথটাতে ওকে বেশিক্ষণ সময় থাকতে হচ্ছে। ইট ইজ নাথিং বাট, এই সোজা ভাষায় করে দিই। আমি যদি একটা খুব খারাপ উদাহরণ দিই, দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাস্টবিন পড়ে, এবং ভার্চুয়ালি অনেক সময় আমাদের এক্সপিরিয়েন্স আছে, ডাস্টবিনের পাশেই হয়তো কোনো বাস স্টপ আছে, বা সামহাউ সেখানে কোনো সিগন্যাল আছে, সেখানেই হয়তো বাস বা যে গাড়িতে আমরা আছি সেটা দাঁড়ালো। যতক্ষণ সিগন্যালটা ওপেন না হবে, আমাদের নাকে একটা ইল স্মেল আসবে, একটা দুর্গন্ধ আসবে। কিন্তু যদি বাসটা ফুল ভেলোসিটিতে ওখান দিয়ে চলে যায়, তাহলে কিন্তু দুর্গন্ধটা আসলেও খুব অল্প সময়ের জন্য আসবে। তো বুধ যেহেতু স্লো হয়ে গেছে এখন, সেহেতু ওই কন্টামিনেটেড রাস্তাটাতে ওকে বেশি সময় ধরে থাকতে হচ্ছে। দ্যাট ইজ ওয়াই, যেটা আমি বুধ নিয়ে আলোচনা করায় যারা অনুষ্ঠান দেখেছেন তারা জানেন, অনেকে তো এমনি জানেন, যে প্রবলেমটা হবে যে অত্যন্ত একটা ফলসহুড, যেরকম মিথ্যা কথা বলার প্রবণতা তৈরি হবে, কমিউনিকেশন ব্রিজ হবে, খুব কথাবার্তার মধ্যে কটুতা আসবে, এবং খুব কর্কশ কথাবার্তা মানুষ আশ্রয় নেবে, এবং অতিরিক্ত মাত্রায় নিজেকে একটা বোস্টিং করে কথাবার্তার প্রবণতা থাকবে। কারণ বুধ 10th হাউসে থাকে, বারবারই বলেছি, দশমভাবে মানুষের কর্মপ্রকৃতিকে অত্যন্ত বাড়িয়ে দেয়। যে কোনো গ্রহ দশম ঘরে এসে তার দশম ঘর কিন্তু সবসময় শুভ ঘর, কারণ সেটা কেন্দ্রের ঘর, সব থেকে বলি কেন্দ্র। কিন্তু দশম ঘরের প্রকৃতি হচ্ছে, দশম ঘরে আপনাকে কর্মচঞ্চল করবে, মানসিক শান্তি কখনো দেবে না, নেভার, কখনো দেবে না। তো বুধ এখন 10th হাউসে রয়েছে, মানে কন্যা রাশিকে যদি বুধের বেস ঘর ধরি, তাহলে মিথুন হচ্ছে তার 10th হাউস, যেটা বৃহস্পতির ক্ষেত্রেও প্রযোজ্য। বৃহস্পতিও কিন্তু 10 তার, এদিক থেকে যদি যান তাহলে সেটা 4 নম্বর ঘর।
তো এই সমস্যাটা বুধ বৃহস্পতি এবং দুজনে একে অপরের সমসপ্তমে আছে, সুতরাং তো ঘটতেই বাধ্য এটা। তো বুধের যে নেগেটিভ এফেক্ট সেটা এখন শুরু হবে, কোঅর্ডিনেশন হবে, ব্রিচ অফ কোঅর্ডিনেশন হবে। যেহেতু এখন একটা ডিজিজ রয়েছে, এই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই না, তবু প্রচুর মানুষ প্রশ্ন করেছে, আমি সেজন্য জাস্ট একটা টাচ দিয়ে যাচ্ছি। যেহেতু এটা মানুষ দ্বারা মানুষের সংক্রমণ হয়, তো এই সময় একটু জাস্ট সাবধানতা রাখবেন, যতটা সম্ভব সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলোকে প্রপারলি মেনে চলা, তাহলেই দেখবেন সিচুয়েশান খুব একটা এফেক্ট করবে না। কারণ অনেকবার আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন, রাহু যখন নক্ষত্র শিফট করে নিয়েছে, ও আদ্রা থেকে মৃগশিরা নক্ষত্রে যখন চলে এসছে, তো রাহুর যে নেগেটিভ অ্যাক্টিভিটিস আছে, যদিও রাহু এখনও বলি আছে, কিন্তু তাহলেও রাহুর নেগেটিভ অ্যাক্টিভিটিসটা অনেকটাই কমে গেছে, প্রায় 50%-এর মতন। ফলে ভগবান না করুক, কারোর যদি কেউ যদি রোগে অ্যাফেক্টেডও হয়, তার যদি প্রিভিয়াস কোনো খারাপ হেলথ হিস্ট্রি না থাকে, এটা আমি জাস্ট এক্সাম্পলারি হিসাবে বলছি, যদি না থাকে তাহলে দেখবেন তিনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে। অনেকে তো বুঝতেও পারবে না হয়তো যে এরকম হয়েছে, কারণ ওর এটাকে অনেকটা কমিয়ে দিয়েছে, তার মানে খারাপ যে প্রবণতা সেটাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। তো এটা 20 তারিখের পর থেকে, অ্যাকচুয়ালি এটা এপ্রিলের 2 তারিখের পর থেকে আস্তে আস্তে এটা কমা শুরু হয়েছে। আমার এপ্রিলের 2 তারিখের অনুষ্ঠানটা দেখবেন, এখানে হয়তো আছে যারা ইন্টারেস্টেড, অনেকে প্রশ্ন করে। আমি সেই দিন থেকেই বলেছি, যেদিন রাহু থেকে স্যাটার্ন 8th হাউসে ঢুকে গেছে এবং তার সাথে মঙ্গলও ঢুকেছে, তো ঢুকে বৃহস্পতিও চলে গেছে, তো তখন থেকে কিন্তু রাহু অনেকটা কোণঠাসা হয়ে গেছে এবং তার ক্ষমতা অনেকটা। আমি বারবার বলছি যে রাহু এবং কেতু সিউডো প্ল্যানেট হলেও এক একটা ঘরে 1.5 বছর করে থাকে, এরা কিন্তু বড় প্ল্যানেট, এদের প্রভাব আছে, বিশেষ করে দশায় তো অত্যন্ত প্রভাব আছে। তো প্রভাব যেহেতু আছে, এবং কলিযুগে রাহুর মানে অত্যন্ত বলি প্রভাব আছে। কেতুকে আলাদা করে কিছু বলছি না, রাহু মানে কেতুকেও ইনক্লুডেড। তো যেহেতু অত্যন্ত বলি, শুক্র মানে রাহু এবং মঙ্গলই তিনজন কলিযুগে অত্যন্ত বলি, তিনজন প্ল্যানেট, তিনজনই তামসিক এবং অত্যন্ত ইললেজিটিমেট অ্যাক্টিভিটিসের সাথে মেনলি এদের কানেকশানটা থাকে। বিশেষ করে এদের মধ্যে যদি কোনো সময় যে কোনো তিনজনের মধ্যে যে কোনো দুজনের যদি কখনো কনজাংশন হয়, তাহলে কিন্তু গণ্ডগোল তৈরি করবে। তিনজন হলে তো কোনো কথাই নেই। তো সেই হিসাবে জায়গাটা একটু নেগেটিভ আছে, কিন্তু তার প্রবাবিলিটি, তার যে ক্ষমতাটা, সেটা কিন্তু হ্রাস পেয়েছে। এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যায়, যারা খবর বা নিউজ দেখেন তারাও অনেকে বুঝতে পারেন। হ্যাঁ, কিন্তু যেহেতু বুধ চলে গেছে, বুধ কিন্তু এই সংখ্যাটাকে একটুখানি করতে পারে। মানে যদি আপনারা সরকারি যে নির্দেশ আছে, নিষেধাজ্ঞা আছে, সেগুলোকে যদি প্রপারলি পালন না করেন, তাহলে কিন্তু প্রবলেম করতে পারে। আর একটা জিনিস বুঝবেন, রবির যে ঘর আছে, গভর্নমেন্ট মানে কি, রবি এখন কোথায় আছে? শুক্রের ঘরে। তো শুক্রের ঘরে থাকার জন্য রবি কিন্তু নিজে জলের মধ্যে রয়েছে, একটু এম্বারেসিং সিচুয়েশানে রয়েছে। রবির খুব একটা এফেক্ট হয় না, কিন্তু তবুও বলছি একটু এম্বারেসিং সিচুয়েশানে রয়েছে। এর পরের যে টপিকটা নিয়ে বলবো, শুক্র রবি নিয়ে, তখন আরেকটু বলবো এর সম্পর্কে। তার ফলে সরকারি নিষেধাজ্ঞা যেগুলো বলছে, সেগুলো একদম টু দ্য লেটার্স ফলো করুন, তাহলেই এটা খুব একটা এফেক্ট করবে না। লাস্ট যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে শুক্র এবং রবি। গত 3 দিন ধরে শুক্র রবি খুব কাছাকাছি ডিগ্রি দিয়ে পাস করেছে। আমি এই সময়টা আপনাদের উল্লেখ করেছিলাম যে এই সময় অত্যন্ত বজ্র বিদ্যুৎ হবে, দেখবেন খুব বাজ পড়বে, খুব বেশি পরিমাণে হাওয়া হবে। হাওয়া এমনিতেও হবে, এখন মোটামুটি ধরুন অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত এটা চলবে। এয়ার ব্লোয়িংটা বাড়বে বেশি পরিমাণে, তার সাথে থান্ডার বোল্ট এই টাইপের সিচুয়েশান তৈরি হবে। একটু ঘন ঘন বাজ পড়বে, এমন হতে পারে বৃষ্টি হয়তো হলো না, কিন্তু বাজ পড়লো শুধু বেশ কিছু, শুধু হাওয়া হলো, বৃষ্টি হলো না, এরকমও হতে পারে এই সিচুয়েশানটা। আজকে হচ্ছে সম্ভবত 4 তারিখ, তো দেখবেন যে এটা শুরু হয়েছে ওই 27-28 থেকে, এবং এটা কিন্তু মানে এই প্রবণতাটা কিন্তু কমে যাবে না, কারণ মঙ্গল ততক্ষণে আবার এই একই পজিশনে চলে আসবে।
তার ফলে প্রবণতাটা কন্টিনিউড হবে কিন্তু, কারণ 18 তারিখ মঙ্গল শিফট করবে, মঙ্গল শিফট করে গেলেই মঙ্গল চলে আসবে কুম্ভ রাশিতে, মীন রাশিতে চলে আসবে। তো মীন রাশিতে চলে আসলে আবার সেই একই প্রবণতা তৈরি হবে, আবার রাহুর উপরে দৃষ্টি দেবে, বুধের উপরে দৃষ্টি দেবে। সুতরাং এই বজ্রগর্ভের ব্যাপারটা কিন্তু কমছে না ইমিডিয়েটলি, তবে এটা থাকবে মোটামুটি ধরুন এই 9-10 তারিখ পর্যন্ত এই রবিজনিত এফেক্টটা থাকবে, এবং অস্বস্তিজনিত এফেক্ট কিন্তু এবছর সারা বছর থাকবে। আরেকটা যেটা মেনলি বলার, যেহেতু আমি বারবার বললাম যে রবি এবং চন্দ্রকে এক্সক্লুড করা যায়, কিন্তু যেহেতু শুক্র নিজের ঘরে বকরি আছে এবং রবি সেখান দিয়ে পাস করছে, তার ফলে তো শুক্রকে কিছুটা সে ডিস্টার্ব করবে। রবির তো খুব একটা ডিস্টার্ব হবে না, কারণ রাজার কোনো ডিস্টারবেন্স হয় না, কখনো ডিস্টারবেন্স হয় যারা সাবঅর্ডিনেট হয় তাদের। তো ও কি করবে, শুক্র কি জিনিসকে দেখে, মেনলি ফ্যামিলি, প্লেজার, আমাদের আত্মপ্রত্যয়, আমাদের ক্রিয়েটিভ কাজকর্ম, বিশেষ করে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি যেগুলো থাকে, ব্লাড সুগার রিলেটেড প্রবলেম, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানসের যে সমস্ত ডিজিজ আছে, লোয়ার অ্যাবডোমিনাল রিলেটেড প্রবলেম, এই সমস্ত জায়গায় কিন্তু প্রবলেম করবে। আর শুক্র মেনলি বলেছি জল এবং একটু ভারী জল, তো লাংস রিলেটেড জায়গায় গতদিনই আলোচনায় বলেছি যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে দয়া করে একটু সময়টা সাবধানে থাকবে, কারণ পরপর 4টে প্ল্যানেট আছে একই জায়গায় খুব কাছাকাছি এবং পুরোটাই জল দ্বারা বেষ্টিত এখানে। আর 2 নম্বর হচ্ছে শনি বৃহস্পতি দুজনেরই আবার কর্কটের ঘরেও দৃষ্টি আছে, সো জায়গাটা একটু নরম আছে। আর চন্দ্র কালকে মানে অলরেডি ঢুকে গেছে, তো কালকে সারাদিন এবং পরশু দিনেরও একটা অংশ ও কিন্তু বৃশ্চিকে অবস্থান করবে, বৃশ্চিকে অবস্থান করে আবার পুরো ফুল কালসর্পের মধ্যে ঢুকে যাবে। তো পার্শিয়াল কালসর্প কেটেছে, যেহেতু বুধ বেরিয়েছে, যেদিন কেটেছে আপনাদের জানিয়েছিলাম, কিন্তু ফুল ফ্লেজেড কালসর্প ছাড়তে তো সময় লাগবে, তো তারও একটা জনিত কিছু অস্বস্তি তো ভোগ করতে হবে সবাইকে। আমি গতদিন আপনাদের বলেছিলাম কর্কট, মকর এবং ধনু লগ্নের ক্ষেত্রে যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন তারা একটুখানি সাবধানে থাকবেন। আজকে আমি দুজন বলছি, মকরকে তো ফিক্সড রাখছি, তার সাথে বৃষ লগ্নে যারা আছে, বিশেষ করে বৃষ লগ্নের যাদের লগ্নেই কোনো কারণে বকরি বুধ আছে, বকরি শুক্র আছে, বকরি মঙ্গল আছে, স্পেশালি বকরি মঙ্গল সম্ভবত ওই 90-91 সালের দিকে বৃষতে মঙ্গল বকরি ছিল, দেখে নেবেন একটুখানি। আর বকরি শুক্র বুধ তো অলমোস্ট 2-3 বছর 4 বছর অন্তর অন্তরই ওখানে হবে, বিশেষ করে বুধ, শুক্র কম হবে কম্পারেটিভলি, সম্ভবত 1988 এরকম সময়, 89-88 সম্ভবত শুক্র বৃষ রাশিতে বকরি ছিল। আমি মোট কথা যাদের ক্ষেত্রে আছে 1996 বকরি ছিল, 96 সালে বৃষ রাশিতে। বৃষ রাশিতে যাদের ক্ষেত্রে বকরি আছে তারা একটু সাবধানে থাকবেন, এটা অগাস্টের অন্তত 4-5 তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন, তারপরে অটোমেটিক্যালি সিচুয়েশন ঠিক হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, সিংহ লগ্নের যারা কোনো ফ্যাশনেবল আইটেমসের ব্যবসা করেন, দেখুন সিংহ লগ্নের 10th হাউস হচ্ছে শুক্রের ঘর এবং 3rd হাউস হচ্ছে শুক্রের ঘর। তো সিংহ লগ্নের লোকেদের একটা প্রবণতা আছে, সিংহ লগ্নের লোকেরা খুব একটা চাকরি করতে পারে না, কারণ তারা সাবঅর্ডিনেশন নিতে পারে না কখনো। চাকরি করতে গেলে সে আপনি যে চাকরি করুন, আপনার একজন বস থাকবে, প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, সেমি গভর্নমেন্ট হোক, সেমি প্রাইভেট হোক, যেরকম আপনার একজন ওপরে একজন লোক থাকবে এবং আপনার নিচেও কিছু লোক থাকবে। তো সিংহ লগ্নের লোকেরা নিচের লোকেদের নিয়ে অসুবিধে নেই, কিন্তু ওপরে যে থাকবে তার সাথে তার কনফ্রন্টেশন হবে, কারণ তিনি অর্ডার ক্যারি করতে খুব একটা ইচ্ছুক নয়, কারোর অর্ডার নিতে ইচ্ছুক নয়। তাই এই কথাটা আমি এই কারণে বলছি, যারা সিংহ লগ্নের 10th হাউস শুক্রের ঘর, তো শুক্র যে জাতীয় ব্যবসা পছন্দ করে, ফ্যাশনেবল আইটেমসের ব্যবসা, কোনো আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত এরকম কোনো প্রফেশন হতে পারে, কোনো মিউজিশিয়ান, কোনো আর্টিস্ট, কোনো বড় লেখক, এই জাতীয় ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, বা ধরুন সেন্টের ব্যবসা করছে, কোনো বিউটি পার্লার চালাচ্ছে, কোনো ফ্যাশনেবল আইটেমসের ব্যবসা করছে, কোনো সেটা গুডস হোক বা যাই হোক, এই জাতীয় ব্যবসা যারা করছে, আমার স্পেসিফিক বলা রবি রাহুকে ক্রস না করা পর্যন্ত
মানে পরিষ্কার ভাষায় রবি মোটামুটি আদ্রা নক্ষত্রে 3-4 ডিগ্রি চলে না যাওয়া পর্যন্ত, আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে আমাদের ভগবানের রথযাত্রা আছে, কালকে স্নান আছে, স্নানের পরে তো দর্শন বন্ধ হবে, শরীর খারাপ হবে, আবার খুলবে অমাবস্যার দিনে, সামনের 15 দিন পরে, 14 দিনের 14.5 দিনের দিন। তো তারপরে পরের দিন শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন রথ হয়, 23 তারিখ হবে। তো 24 তারিখ পর্যন্ত কোনো বড় রকম ইনভেস্টমেন্ট, কারণ সবে মাত্র আস্তে আস্তে আনলক 1 সবে এখন চলছে, তো সবাই চেষ্টা করবে এতদিনকার যে 2.5-3 মাসের যে একটা ডেডলক সিচুয়েশনকে খুব দ্রুত ওভারকাম করার জন্য। অনেকে একটু বিচলিত হয়ে যেতে পারেন হয়তো, ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই, করুন, কিন্তু আমি এটা স্পেসিফিক্যালি সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, খুব দ্রুত বিচলিত হয়ে দুমদাম করে খুব বেশি টাকা বিনিয়োগ করে দেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বৃহস্পতি ঢুকে 29 ডিগ্রি ক্রস করে যতক্ষণ পর্যন্ত ধনুরাশিতে জুপিটার 29 ডিগ্রির ওপরে না উঠে আসছে, অর্থাৎ 7-8 তারিখ জুলাই মাসে, ততদিন করবেন, বুঝে করবেন। আর করবেন না হচ্ছে 24শে জুন পর্যন্ত। স্পেসিফিক প্রশ্ন করেছিল, সেই জন্য এটা স্পেসিফিক উত্তর দিলাম। এইটুকুই বলার আছে। আর গ্রহণ নিয়ে কোনো ম্যানিয়াক বা কোনো প্যানিকের কোনো প্রয়োজন নেই, এটা একটা সিলেস্টেরিয়াল ঘটনা। বহু লোক বলছে যে কি খাবো, কি করবো, কিছু খাওয়া পড়ার সাথে এরকম কোনো ব্যাপার নেই। আমি এর বিরুদ্ধ মত দেখেছি, বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যেও বিরুদ্ধ মত আছে, খাওয়া উচিত কি উচিত না। নর্মালি অত রাতে যখন গ্রহণ হবে সবারই খাওয়া দাওয়া রাতের হয়েই যাবে, নতুন করে কিছু খাওয়ার থাকছে না। তো সুতরাং গ্রহণ যারা দেখতে মনে করেন, যাদের উপভোগ করার, কারণ এগুলো তো একটা সেলেস্টেরিয়াল ফেনোমেনন, যারা মনে করেন যে দেখবেন, দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। এতে দেখা বা অদেখা নিয়ে কোনো নেই। শাস্ত্রমতে কিছু বিধিনিষেধ আছে, কিন্তু সেগুলো আমাকে এত কটু বাক্য শুনতে হয় এগুলো বললে পরে, আমি সেই জন্যই সেগুলো বলবো না। শাস্ত্রে কিছু বিধিনিষেধ আছে গ্রহণের সময়, সেগুলো যৌক্তিকতা আছে কি না এই নিয়ে বহু মানুষ প্রশ্ন করেন, খুব অড প্রশ্ন করেন। তার ফলে আমি এই টপিকটা কথা বলছি না। নর্মালি অ্যাস্ট্রোলজিক্যালি, মানে যদি শুধু কোর অ্যাস্ট্রোলজির কথা বলে, তাহলে অ্যাজ কোনো বড় রকম বিধিনিষেধ নেই। যদি আকাশে মেঘ না থাকে তাহলে অবশ্যই দেখুন, কোনো সমস্যা নেই। বাট যারা ওই যে প্রথম দিকে যে ঘটনাগুলো বলেছি, যারা সেইগুলোর সাথে যুক্ত, রোগের সাথে, তারা একটু সচেতন থাকবে। ভূমিকম্প নিয়ে একজন মানুষ প্রশ্ন করেছে, 2-3 দিন ধরে প্রশ্ন করেছে, ফোনও করেছিলেন আমাকে, নর্থ বেঙ্গলের একজন ভদ্রলোক। হ্যাঁ, প্রবণতা আছে এখন ভূমিকম্পের, আমি অলরেডি বলেছি। অনেক লোক আমাকে ফোন করে বলেছে ভূমিকম্প তো সবসময় হয়। হ্যাঁ, সবসময় হয়, দিন রাতও সবসময় হয়, মানুষের আয়ুও বৃদ্ধি সবসময় হয়। তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে আসার কি দরকার আছে? জন্ম মৃত্যুও হয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এবং অবান্তর কিছু মানুষ আছে যাদের মধ্যে কোনো র্যাশনালিজম নেই মিনিমাম। কথা বলার সময় তারা, আমি বারবার আগের দিন বলেছি না, মানুষ প্রশ্নই এমন করে যে প্রশ্নের তার জীবনে কোনো কাজে লাগাতে পারবে না। অর্থাৎ মুখ আছে, আমি একটা কথা বলে দিলাম। আর এখন তো বুধ রাহু যুক্ত আছে, উল্টোপাল্টা কথা এমনি বলবে। তো এইগুলো নিয়ে খুব খারাপ লাগে শুনতে এটাই, যে সেই মানুষ বেশ একটা ম্যাচিওর্ড মানুষ, ভালো জায়গায় কাজ বাজ করছেন, চাকরি বাকরি করছে, একটা শিক্ষিত মানুষ, বাট সেরকম ধরনের কথাবার্তা বলছে। তাহলে তো আমাদের বৃক্ষ হয়ে থাকা উচিত প্রকৃতির মতন। আমাদের তো একটা নির্দিষ্ট কাজে পাঠিয়েছে, সেই কাজটাই যদি সলভ না হয়, তো সেটা না হলে কি মানে রইল জীবনের, না? তো সেই হিসাবে এত চিন্তার কিছু নেই। ভূমিকম্পের প্রবাবিলিটি রয়েছে এ সময়, প্রচুর প্রবাবিলিটি রয়েছে। আমার জীবনের একটা বড় ফেজ উত্তর পূর্বাঞ্চলের আমি কাটিয়েছি, নর্থ ইস্টার্ন স্টেটে আমি কাটিয়েছি। তো ওখানে এরকম হতো, সপ্তাহে একবার করে ভূমিকম্প হতো নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, যেগুলোকে অবহিমালয় বলে, সেখানে খুব ভূমিকম্প হয়। তো ওখানে যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে ভূমিকম্প হবে, শুধু ভূমিকম্প হবে, সবাই জানে ওই জায়গাটা একটু আনস্টেবল আছে, হিমালয়। আর হিমালয় সব থেকে নবীন ভঙ্গিল পর্বত, এখনও তার গঠন হচ্ছে, সুতরাং ভূমিকম্প প্রবাবিলিটি তো রয়েছে। কিন্তু এই সময় একটু বেশি মাত্রায় প্রবাবিলিটি রয়েছে। তো সুতরাং সেটা হয়তো রিক্টার স্কেলে তার মাত্রা কম হলো, মানে ধ্বংসাত্মক প্রবণতাটা কম হলেও ফ্রিকুয়েন্টলি একটু হওয়ার যোগ আছে। এটাই আমার আর কি বলার ছিল, একটু ফ্রিকোয়েন্সিটা বাড়তে পারে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।